হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল বর্মন কলি লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আছি কোনোরকম মোটামুটি। তো আজকে ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা শুরু করলাম। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখো, প্লিজ স্কিপ করো না। আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো চলো ভিডিওটা শুরু করছি। আর দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো বিছনা কোনো কিছু এখনো তোলা হয়নি। তো এখন যাবো, হাত মুখ ধুবো, ব্রাশ করবো, তারপর হচ্ছে বিছনা গোছাবো, সব কিছু কাজ কমপ্লিট করবো আর কি। তো তারপর তো আমার কোথাও যাওয়ার আছে। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি। আর তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমি কোথায় যাচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করি। তো চলো তোমাদের আগে বলি, এই ব্লগটা কিন্তু এখনকার না, আমার হাজবেন্ড যখন হসপিটালে ভর্তি ছিল তার পরের দিনের ব্লগ। তো আমি তোমাদের সাথে ব্লগটা এডিট শ্যুট করেছিলাম, কিন্তু ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এডিট করে যে পোস্ট করব সেই সময়টাই আমি পাইনি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা কন্টিনিউ ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। কেউ স্কিপ করো না। আর যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো সেদিন আমি একটু ঘুম থেকে দেরি করে উঠেছিলাম, যেহেতু আগের দিন ঘুম হয়নি, আমার হাজবেন্ড হসপিটালে ছিল। তো আমি তো প্রচন্ড পরিমাণে ইমোশনাল ছিলাম, কান্নাকাটি করে এমন অবস্থা, খাওয়া দাওয়া নেই। তো রাত্রিবেলা ঘুম হয় নাই, সেই জন্য একটু দিনের বেলা ঘুম থেকে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো উঠে দেখি প্রায় রোদ উঠে গেছে। তো তারপর দেখো কলেবরে এসে হাত মুখ ধুয়ে ব্রাশ ট্রাশ করে নিলাম। আর সত্যি কথা বলতে এই দিনটা দেখতে হবে, এটা আমি কোনোদিন কখনোই ভাবিনি। সত্যি কথা, আমি সবসময় ভাবতাম যে কম খাই বেশি খাই, যেটুকুই খাই না কেন, কিন্তু অসুখ বসুখ এরকম যাতে পরিস্থিতি কোনোদিন দেখতে না হয় বা আমাদের জীবনে যাতে না আসে। কিন্তু দেখো ঘুরি ফিরি সেই দিনগুলোই আসতে হলো। আর এই সিচুয়েশনে যে কি পরিস্থিতি যায়, যার হয় সেই বোঝে। আর ফেসবুক থেকে অনেকজনে আমাকে বাজে বাজে কমেন্ট করেছে যে তোমার হাজবেন্ডের অসুস্থ আর তুমি এরকম করে ভিডিও করছো, হ্যানা ত্যানা, যাই হোক অনেক ধরনের খারাপ খারাপ কমেন্ট আসে, যেগুলো নেওয়াই যাচ্ছে না। কিন্তু আমি এটা বুঝতে পারি না, দেখো এটা তো আমাদের কাজ, এটাও তো করতে হয়। কিন্তু কি করবো, দেখো আমার হাজবেন্ডও অসুস্থ, আমার হাজবেন্ডকে হসপিটালে নিয়ে গেছে, কিন্তু দেখো আমাকে তো নিয়ে যায়নি। আমি বাড়িতে একা একা থেকে কি করি, এতটা কষ্ট হচ্ছিল যে কি বলবো। কান্নাকাটি তো করেছে, কিন্তু একটা মানুষ সারাদিন দিনটা 24 ঘন্টা যদি কান্নাকাটি করে, তাহলে ওই মানুষটা কি ঠিক থাকতে পারো বলো? আর এমনিতেই আমার কান্নাকাটি করলে একদম চোখের ব্যথা, মাথার যন্ত্রণাতে আমি থাকতে পারি না, বেশি কান্নাকাটি আমি করতে পারি না। তো মানুষ সত্যি কথা বলতে কি বলবো। তো যাই হোক, আমি যেমন খুব অল্প একটুতেই কাঁদি, তেমন আবার আমি স্ট্রংও বেশি। অল্প একটুতেই কষ্ট পাই, আবার আমি ওই কষ্টগুলোকে কভার করে আমি আবার আমার লাইফেও আমি এগিয়ে যেতে পারি, এমনই একটা আমি মেয়ে। কারণ জীবনে অনেক অনেক কষ্ট পেয়ে পেয়ে আমি বড় হয়েছি। তো জীবনে সবসময় আঘাত এত ধাক্কা এত আঘাত, একটার পর একটা ধাক্কা, এরকম কষ্ট পেয়ে পেয়ে বড় হয়েছি। তো এই কষ্টগুলো না সহ্য করতে করতে এখন কেন জানি এটা অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে আমার জীবনে, লাইফে এটা একটা পার্ট হয়ে যাচ্ছে। একটার পরে একটা পার্ট এরকম আসছে, আর এটা আমার এখন রেগুলার রুটিন হয়ে যাচ্ছে আর কি, এরকম অবস্থা। আর জানো তো, আমি এই কথাটা বিশ্বাস করি যে জীবনে না যখন বড় বড় আঘাত আসে, বড় বড় কষ্ট আসে, যতই আঘাত কষ্ট আসুক না কেন, আমাদের সব কিছু এটা বুঝতে হবে যে জীবনে যখন অনেক বড় আঘাত আসে, অনেক বড় ঝড় আসে, তার আমাদের ভালো কিছু তার থেকে বেশি অনেক অনেক ভালো অপেক্ষা করে। আমি এটা বিশ্বাস করি। তোমরা বিশ্বাস করো কি করো না আমি জানি না, তবে আমার এটা মনে হয় যে জীবনে যখন অনেক বড় ধাক্কা আসে, তার ওর থেকে আরও অনেক বেশি বড় আমাদের জীবনে অপেক্ষা করে। দেখো, ভালো কিছু পেতে গেলে তো ভালো কিছু হারাতে হয়, তাই না? তো জীবনে যেটা আমাদের জীবনে আসে, তো তার থেকে বেশি ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করে, আমি এটা বিশ্বাস করি। অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তো যাই হোক, দেখো এই যে সকাল সকাল আমি তো ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে ব্রাশ করে ঘরে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে, তারপর আমার কিছু কাপড় ধোয়ার বাকি ছিল। বরকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম, শিলিগুড়ি নিয়ে গিয়েছিলাম। তো সমস্ত কাপড় চোপড় ধোয়া হয়নি, এগুলো এক গাদা একদম আমি পালা করে রেখেছিলাম। তো এখন এগুলো সবগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপর আমি কিন্তু কোনো খাওয়া দাওয়া করিনি, অনেক বেলা হয়ে গেছিলো, কিন্তু সেদিন আমি কোনো খাওয়া দাওয়া করিনি, কারণ পেটের ভিতর দিয়ে কোনো খাওয়াই যাচ্ছিল না। তো কাপড় চোপড় ধুয়ে তারপর আমি আমার জায়েদের সাথে দেখছিলাম যে কে হসপিটালে যাবে কি যাবে না। আমার ভাসুররা তো গেছিলো
গেছিলো, কিন্তু মেয়ে মানুষ কেউ যায়নি। আর আমার মেয়ে যেহেতু ছোট সেই জন্য আমাকে মানে কেউ যেতে দেয়নি, তো আমি যেতে পারিনি। তো সেই জন্য স্নান টান করে রেডি হয়ে তারপর আমি অপেক্ষায় ছিলাম যে দেখি যারা কে যায়, যারা যাবে তাদের সাথেই আমি যাব। আর আমার মেয়ে তো প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল বলে হাজব্যান্ডের সাথে পরে ভিডিও কলে মানে কথা হয়েছিল, ভিডিও কলে দেখিয়েছিলাম। আর আমার মেয়ে কিন্তু একদমই ওর পাপাকে ছাড়া এক মুহূর্ত এক সেকেন্ডও থাকে না। তো সেদিন প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করেছিল আর আমাকে বলতেছিল যে মামা পাপাকে বড় জামা বড় প্যান্ট দিয়ে আসতে পারতে, তাহলে মানে পাপাকে মশা কামড় দিত না। তো আমি বলেছি যে হ্যাঁ বাবা দিয়ে এসেছি। তো আমাকে ওরই বললো যে বেশি করে দিয়ে আসতে, তাহলে পাপাকে মশা কামড় দিত না। তাহলে দেখো এটুকু বাচ্চা ওর পাপার মানে প্রতি এতটা খেয়াল রেখেছে যে কি বলবো। সত্যি কথা মানে আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে মানে একটু মানে ম্যাচুরিটি আর কি বেশি, ওর বয়স অনুযায়ী ও ম্যাচুরিটি অনেক, মানে ছোট্টবেলা থেকে প্রচুর ম্যাচুরিটিও। তো তারপর দেখো সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নান করে মানে রেডি হয়েছিলাম। তো রেডি হয়ে তারপর কিন্তু মানে আমার জায়েদের সাথে এসেছি হসপিটালে। আর কি বলতো, আমি হসপিটালে আসার সময় কোনো ভিডিও শ্যুট নিতে পারিনি। আর এখানে হসপিটালে আমার ভাইয়ের বউরা সবাই এসেছিলো, ওরাই হচ্ছে আমার ভিডিও একটু শ্যুট করে দিয়েছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সত্যি কথা বলতে হসপিটালে আসার পর মানে তোমাদের দাদাভাইকে দেখে আমি এতটা কান্না করেছি, আমার এতটা কষ্ট হয়েছে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি যখন ওকে হসপিটালে ওরকম দেখেছি, তো ওখানে আমার মানে বৌদি ভাইয়ের বউরা সবাই এসেছে, ওদেরকে দেখে তো প্রচণ্ড পরিমাণে ওখানে আমি কান্না করে দিয়েছি। প্লাস সমস্ত রাস্তাটা আমি যে এসেছি টোটোতে করে, সম্পূর্ণ রাস্তাটা আমি কান্না করতে করতে এসেছি, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না সত্যি কথা বলতে। আর আমরা কিন্তু আমার হাজব্যান্ডকে হসপিটালে নিয়ে যেতে আমরা চাইনি, কিন্তু আমাদের কোনো উপায় ছিল না। আমাদের মানে ওই সময়টা আমাদের কাছে কোনো পরিস্থিতি ছিল না। আমরা ডক্টরের সাথে আমরা পরামর্শ নিয়েছি, কিন্তু কোনো মানে আমাদের বললাম না কোনো পরিস্থিতি ছিল না। তখন বাধ্য হয়ে আমরা হসপিটালে নিয়ে গেছি। তাছাড়া আমি কিন্তু এমনিতে হসপিটালের কথা শুনি না, কারণ হসপিটালের কথা শুনলে আমার দম বন্ধ হয়ে আসে। আমি মানে আমার যখন সিজার হয়েছিল আমি নার্সিংহোমে গিয়েছিলাম, মানে আমি নার্সিংহোম ছাড়া আমি সরকারি যে কোনো কিছু আমি মানে একদমই করি না। আর সত্যি তাই আমি গিয়ে দেখি আমার হাজব্যান্ডের যা অবস্থা, সত্যি আমি ওখানে একদম মানে নিজেকে ঠিক রাখতে পারিনি, যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না সেই দিনটা আমার উপর দিয়ে যে কী গেছে, আমার যে কী পরিস্থিতি, মানে আমি তোমাদের সত্যি বলে বোঝাতে পারবো না। আর ওখানে হসপিটালে আমার মেয়েকেও নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার মেয়ে মানে আমাদের ছাড়া তো থাকতেই পারে না। তো নিয়ে গেছিলাম, তো হসপিটালে না মেয়েকে রাখতে একটু প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল আর কি, যে হসপিটালে তো অনেক ধরনের পেশেন্ট থাকে, কোনো জীবাণু বা কোনো কিছু মানে হয় না, এরকম ছোটো বাচ্চা যেহেতু ওদের তো আর অত ইমিউনিটি পাওয়ার থাকে না, প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল। তো সেই জন্য আমার মানে ভাস্তি জামাই গিয়েছিল, তো ওদের হাতে মেয়েকে দিয়েছিলাম, বাইরে রেখেছি মেয়েকে, ওদেরকে বলেছি যে একটু মানে কোনো রকম করে খেলার ছলে হোক যাই হোক একটু রেখো। আর আমি হাজব্যান্ডের পাশে দেখো বসেছিলাম, মানে কিছুতেই ইচ্ছে করছিল না যে ওকে ছেড়ে আসি। আর মেয়ে না থাকলে সত্যি আমিই থাকতাম, কিন্তু মেয়ে ছিল বলে আমি মেয়ের ভয়ে মানে ওর পাশে থাকতে পারিনি। ওকে জাস্ট শুধু মানে ওখানে কতক্ষণ ছিলাম, 1-1.5 ঘন্টা থেকে তারপর চলে এসেছি, মানে কিছু করার নেই। তো দেখো আর মানে হসপিটালে এত নোংরা যে কি বলবো, বিশেষ করে আমাদের মাথাভাঙ্গার হসপিটালে এতটা নোংরা তোমাদের আমি বলে বোঝাতে পারবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর আমার হাজবেন্ডের কি হয়েছে সেটা তোমাদের সাথে একটা পরের ব্লগে শেয়ার করবো। তো চলো সবাইকে টাটা।